প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যে যেখানে থাকো না কেন আশা করি ভালো আছো। তোমরা পড়াশোনা করছো, তোমরা পড়াশোনার মধ্যেই আছো। আমি বুঝতে পারছি যে তোমাদের বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা। তো তোমরা ইতিপূর্বে আমার কাছ থেকে জানতে চেয়েছো, স্যার বিসর্গ কখন, কোথায়, কিভাবে বসে, বিসর্গের ব্যবহারটা কি, এই বিসর্গ বিষয় নিয়ে আপনি একটা ভিডিও দিন। তো সেজন্য আমি আজকে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিও, আজকের এই বিসর্গ বিষয়ক ভিডিও তোমরা শেষ অবধি দেখো, তাহলে তোমাদের বিসর্গ বিষয়ক যে সমস্যাগুলো, যে ভীতিগুলো, সেগুলো দূর হয়ে যাবে আমি আশা রাখি। তো দেখো, বিসর্গ নিয়ে তোমরা যতটা চিন্তা ভাবনা করো, বিসর্গকে তোমরা যতটা ভয় পাও, বিসর্গকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। বিসর্গ সংস্কৃতে খুব সহজ বিষয়। অনেকেই কিন্তু বিসর্গ নিয়ে ভয় পায়। সংস্কৃত মানে হসন্ত বিসর্গ, কোথায় কিভাবে বসাবো, আমি তো এগুলো কিচ্ছু জানি না। তো আজকে আমি সেই আলোচনাগুলো করছি, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, যে তোমাদের আজ থেকে আর কোনো বিসর্গ বিষয়ে কোনো সমস্যা থাকবে না। শোনো, বিসর্গ হলো একটা ধ্বনি। সেই বিসর্গের অর্থ হলো বিসর্জন বা নির্গমন। এই বিসর্গ তোমরা মনে রাখবে যে শব্দের শুরুতে কখনো বসে না। বিসর্গ শব্দের শেষে বসে এবং বিসর্গ শব্দের মাঝখানে বসে। শেষে বসলে কি রকম উচ্চারণ হয়, মাঝখানে বসলে কি রকম উচ্চারণ হয়, এবং আমরা যখন বাংলা থেকে সংস্কৃত যখন অনুবাদ করব, তখন আমরা কোন কোন জায়গাগুলোতে বিসর্গ বসাবো বা বসাবো না, এই যে সন্দেহ, এগুলো সব দূর হয়ে যাবে। তো দেখো, তোমরা এখানে বোর্ডে দেখতেই পাচ্ছ যে আমি একটা নর শব্দরূপ ইতিপূর্বে লিখে রেখেছি, যাতে সময়টা কম লাগে। তো দেখো, নর শব্দরূপে কোন কোন জায়গাগুলোতে বিসর্গ হয় তোমরা দেখো। এই দেখো, প্রথমার এক বচন, প্রথমার বহু বচন, দ্বিতীয়াতে কোনো বিসর্গ নেই, তৃতীয়ার বহু বচনে বিসর্গ, চতুর্থীর বহু বচনে বিসর্গ হচ্ছে, পঞ্চমীর বহু বচনে বিসর্গ হচ্ছে, ষষ্ঠীর দ্বিবচনে বিসর্গ হচ্ছে, সপ্তমীর দ্বিবচনে বিসর্গ হচ্ছে, আর সম্বোধনে বহু বচনে এখানে বিসর্গ হচ্ছে। তো আমাদের মনে রাখতে হবে যে এই জায়গাগুলোতে কিন্তু বিসর্গ হয়। তো এটা হলো নর শব্দের ব্যাপার। তো যদি শব্দরূপটা ফল হয়, তাহলে কিন্তু প্রথমা এবং দ্বিতীয় কোনো বিসর্গ নেই, তৃতীয়ার থেকে নর শব্দের মতো। তো এক একটা শব্দরূপে কিন্তু বিসর্গগুলো এক এক জায়গায় হয়। তো আমাকে তাহলে কি করতে হবে, বিসর্গগুলো ঠিকঠাক জানতে গেলে আমাকে শব্দরূপটা একটু মুখস্থ করতে হবে, শব্দরূপটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের বিসর্গ কোথায় হবে, কোথায় হবে না, এই ভুলটা সহজে আর হবে না। তো সব থেকে আমি বলবো, বিসর্গ ভুল হওয়ার মানে বিসর্গ কোথায় দেব কি দেব না, এই যে কনফিউশন, এই যে একটা সমস্যা, সন্দেহ, এটা হওয়ার একমাত্র কারণ হলো আমাদের সংস্কৃত উচ্চারণটা আমরা ঠিক মতো করি না। আমরা যখন শব্দরূপগুলো পড়ি তখন নর্মালি পড়ে যাই, বিসর্গকে কোনো গুরুত্ব দিই না, তার কোনো উচ্চারণই করি না। দেখো, আমরা এরকম ভাবে পড়ি, নর নর নরা, এরকম পড়লে দেখো বিসর্গ যে এখানে আছে ওর কোনো উচ্চারণ করছি না। উচ্চারণ না করার কারণে আমরা যখন পরীক্ষায় লিখতে যাচ্ছি, খাতায় যখন আমরা লিখবো, তখনই আমার সন্দেহ হয়ে যাচ্ছে এই জায়গায় বিসর্গ দেব কি দিব না। কিন্তু আমি যদি উচ্চারণটা এভাবে করি, না রাহা না রৌ না রাহা, দেখো বিসর্গ থাকাতে উচ্চারণটা কেমন হচ্ছে, না রাহা। বিসর্গ শেষে থাকলে, আমি একটু আগে বললাম যে বিসর্গ শব্দের শুরুতে কখনো বসে না, শেষে বসে এবং মাঝখানে বসে। তো শেষে বসলে কিন্তু এরকম উচ্চারণ হয়, দেখো না রাহা না রৌ, এখানে বিসর্গ নাই, দেখো কোনো বিসর্গের উচ্চারণ হচ্ছে না। বিসর্গের উচ্চারণটা হয় অনেকটা হয়ের মতো, দেখো এখানে কিন্তু হয়ের মতো কোনো উচ্চারণই হচ্ছে না, সাধারণ উচ্চারণ নরৌ না রাহা। দেখো এখানে বিসর্গ থাকাতে হয়ের মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এই শুদ্ধ উচ্চারণ যদি আমরা করি, তাহলে আমরা সংস্কৃত যখন আমরা লিখবো পরীক্ষায়, তখন এই বিসর্গ হবে কিনা আমাকে স্পষ্ট আমি বুঝতে পারবো, একদম ভুল হবে না। কারণ উচ্চারণই তো আমাকে বলে দিচ্ছে যে এখানে বিসর্গ হবে। না রাহা, দেখো হয়ের মতো উচ্চারণ হচ্ছে, এখানে বিসর্গ হবে। না রৌ, কোনো হয়ের মতো উচ্চারণ হচ্ছে না, ওখানে বিসর্গ হবে না। এই তো ব্যাপার। এই জন্য আমাকে কি করতে হবে, উচ্চারণটা ঠিক করতে হবে। তো আমি তোমাদের একটু আগে বললাম যে বিসর্গটা কিন্তু মাঝখানেও বসে, তাহলে কি রকম হয়, দেখো
বিসর্গ মাঝখানে থাকলে এর উচ্চারণে কিন্তু একটা প্রভাব পড়ে পরবর্তী বর্ণের উপর। পরবর্তী বর্ণ যে প আছে, এই পটা দেখো এখানে দ্বিত্ব হয়ে গেছে, ডাবল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা উচ্চারণে যদি বিসর্গ মাঝখানে থাকে তাহলে শব্দটা মানে পরের বর্ণটা দ্বিত্ব হবে। অতঃপর, অতঃপর, যেমন দুঃখ, দহস্য বিসর্গ খ, দুঃখ, খটা দ্বিতীয়বার দুবার উচ্চারণ হচ্ছে। এইরকম হলো উচ্চারণ বৈচিত্র্য। তো আমাদের বিশেষত যারা সংস্কৃত প্রেমী ছাত্রছাত্রী, যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছে, তাদের বিসর্গ কোন জায়গায় সমস্যা হয় সেটা আমি জানি। আমি সেই বিষয়টা তোমাদের আরো আলোচনা করছি, একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখো, একটা ছোট্ট বাক্য দিয়ে উদাহরণ দিচ্ছি। বালক গচ্ছতি, আমরা এখন বিসর্গ দেব কিনা? এখানে এখানে বিসর্গ দেব, এখানে কি বিসর্গ দেব নাকি দেব না? এই যে সমস্যাগুলো কিন্তু তৈরি হয় আমরা যখন বাংলা থেকে সংস্কৃত ট্রান্সলেট করি, তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। বালক গচ্ছতি মানে বালক যাচ্ছে, তো এখানে বিসর্গ দেব কি দেব না, আমি কিভাবে নির্ণয় করব, কিভাবে বুঝবো যে এখানে বিসর্গ হবে কি হবে না? দেখো, বালক শব্দটা, বালক শব্দটা হলো অকারান্ত নর শব্দের মতো। আমরা যখন কোনো অনুবাদ করব তখন মানে শব্দটাকে আমরা বুঝতে হবে এটা কোন শব্দের মতো, কোনো না কোনো শব্দের রূপের মতো করে করতে হবে। তাহলে বালক শব্দটা অকারান্ত নরর মতো, বালক যাচ্ছে মানে একটি বালক যাচ্ছে, তাহলে নর শব্দের প্রথম আর এক বচনে বিসর্গ দেওয়া আছে। বালক শব্দটা যেহেতু অকারান্ত নরর মতো, তাই এখানে বিসর্গ দিতে হবে। বালকাহা গচ্ছতি, গচ্ছতি এখানে কোনো বিসর্গ হবে না ধাতু রূপে, কারণ গম ধাতু লটের প্রথম পুরুষ এক বচন, এখানে বিসর্গ হয় না। তি তসন্তি, তি তিং বিভক্তিতে তি, এখানে কোনো বিসর্গ হয় না, তাই এখানে বিসর্গ আমরা দেব না। আবার বাংলা বাক্য যদি এরকম থাকে, লতার ফুলগুলি, তাহলে আমরা সংস্কৃত অনুবাদ করার সময় কি লিখবো বা সেখানে বিসর্গ দেব কিনা? দেখো, এখানে লতার র বিভক্তি আছে, এই র বিভক্তি থাকাতে আমরা বুঝলাম যেটা ষষ্ঠীর বচন করতে হবে। লতার ফুলগুলি ষষ্ঠীর এক বচন, তো এখানে এটা নর শব্দ লেখা আছে, লতা শব্দ ষষ্ঠীর এক বচনে কিন্তু বিসর্গ হয়, এটা আমাকে জানতে হবে। আমি একটু আগে বললাম যে বিসর্গ কোথায় হবে কি হবে না সেটা কিন্তু শব্দরূপটা আমাকে মাথায় রাখতে হবে। লতা শব্দের ষষ্ঠীর এক বচনে বিসর্গ হয়, তাই আমরা কি করব, বিসর্গ এখানে দিব। লতায়াহা ফুলগুলি, এখানে গুলি শব্দ থাকাতে আমরা বুঝলাম বহু বচন হবে, শূন্য বিভক্তি, প্রথম আর বহু বচন হবে। ফুলটা হয় পুষ্প, ফুলের সাধু বাংলা হলো পুষ্প, কিন্তু যেহেতু এখানে গুলি আছে বহু বচন, আর পুষ্পটা অকারান্ত ফল শব্দের মতো, প্রথম আর বহু বচন, ফলম ফলে ফলানি, এখানে হবে পুষ্পানি। বিসর্গ দেব কি? এই জায়গাতে সমস্যাগুলো হয়ে যাচ্ছে। তো আমাকে দেখতে হবে, যেহেতু এটা ফল শব্দের প্রথম আর বহু বচনের মতো হলো, ফলম ফলে ফলানি, ফলানিতে বিসর্গ নেই, তাই এখানে বিসর্গ হবে না, আমরা এখানে বিসর্গ দেব না। লতায়াহা পুষ্পানি, এইরকম বাক্যগুলো হবে। আমরা বিসর্গ হবে কিনা আমরা শব্দরূপ দিয়ে বিচার করব। আরো উদাহরণ দিচ্ছি, নদীর জল, দেখো র বিভক্তি একইভাবে, র বিভক্তি ষষ্ঠীর এক বচন হবে, তো নদী শব্দ ষষ্ঠীর এক বচনে নদ্দা, সেখানে বিসর্গ আছে, তাই আমরা এখানে বিসর্গ দেব। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে বিসর্গ ঠিক করতে গেলে আমাকে শব্দরূপ জানতে হচ্ছে, কারণ শব্দগুলো কোনো না কোনো শব্দের ন্যায় হচ্ছে। যেমন এখানে আছে জল, জলটা ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো, তাই হবে জলম। ময় হসন্ত, ফল শব্দের প্রথম আর এক বচনে ফলম হয়, ময় হসন্ত হয়, তাই এখানে ময় হসন্ত হবে, আমরা এখানে বিসর্গ দেব না। এই তো ব্যাপার, এই তো বিসর্গ বিষয়ক সমস্যা। আবার কতগুলো অব্যয় পদ আছে, সেগুলোতে বিসর্গ আছে, সেই বিসর্গগুলো দিতেই হবে, সেই বিসর্গগুলোর কোনো পরিবর্তন নেই, বিসর্গ সেখানে দিতেই হবে। আবার
আমি যেমন বললাম যে তোমাদের নর শব্দরূপের মতো অকারান্ত হলেই যে বিসর্গ দিতে হবে এমনটা নয়। দেখো কতগুলো জায়গাতে বিসর্গ নেই, এগুলোতে বিসর্গ নেই, এগুলোতে নেই, এগুলোতে নেই, বিসর্গ নেই, এগুলোতে দিতে হবে না। আমাকে দেখতে হবে শব্দরূপের কোন কোন জায়গাগুলোতে বিসর্গ আছে, সেই বিসর্গের জায়গাগুলোতে আমাকে একটু মার্ক করে রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে যে এই জায়গাগুলোতে বিসর্গ আছে, তাহলেই হয়ে যাবে। এই জায়গাগুলোতে বিসর্গ হয়, আমাকে মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। আবার নর শব্দরূপের এক বচনের মতো হলেই যে বিসর্গ হবে এমনটা নয়। যেমন যদি কখনো সম্বোধন করা বোঝায়, সেটা যদি অকারান্ত হয় তখন আবার বিসর্গ হবে না। যেমন যদি বলি হে বালক, আমরা যখন সংস্কৃত করব, অনুবাদ করব, তখন আমরা লিখব ভো। এরকম লিখবো। এখানে বিসর্গ আমরা কেন দিচ্ছি না? কারণ বালক শব্দটা অকারান্ত এবং এখানে যে ভো দেওয়া আছে, তার মানে ভো দ্বারা এখানে সম্বোধন করা আছে। ভো মানে হে বা ও হে বালক, নর শব্দের সম্বোধনে বিসর্গ নেই, তাই এখানে বিসর্গ হচ্ছে না। সম্বোধন বুঝালেও বিসর্গ দেওয়া যাবে না। এই বিষয়গুলো তোমাদের একটু জানতে হবে। তো আমি বলবো যে তোমরা যদি শব্দরূপের যে উচ্চারণগুলো, শব্দরূপ অনুযায়ী তো বিসর্গগুলো হয় বা সুবিভক্তি অনুযায়ী হয়, তো এই শব্দরূপগুলো যদি আমাদের মাথায় থাকে এবং সেখানে যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে যে ওইখানে বিসর্গ হবে, নর শব্দরূপের প্রথম আর এক বচনে বিসর্গ আছে, প্রথম আর বহু বচনে বিসর্গ আছে, এই ধারণাগুলো যদি থাকে তাহলে আমার অনুবাদ করার সময় বিসর্গ বিষয়ক সমস্যাগুলো আর আসবে না। এই জন্য আমরা শব্দরূপ মুখস্থ করব। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদের আজকের আলোচনা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের আলোচনা এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।